आपकी अदालते ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং মিনিস্টার মনীষ তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ হলো যে এনআর সরকার সিবিআই কে রাজনীতির জন্য ব্যবহার করছে। মনীষজি, বারবার বিজেপির নেতারা এটা বলছে এই সরকার জনসমর্থন পাওয়ার জন্য, পার্লামেন্টে নিজেদের মেজরিটি রাখার জন্য, সরকার চালানোর জন্য সিবিআই কে ব্যবহার করে চলেছে। দেখুন, এই যে এই অ্যালিগেশন, এই যে অভিযোগ, এটা একেবারেই ভিত্তিহীন এবং হাস্যাস্পদ। আর এই জন্য আমি এই কথাটা বলছি যে যদি কেউ সিবিআই এর অপব্যবহার করে বা এর অপব্যবহারে ডক্টরেট করে থাকে, তো সেটা ছিল এনডিএর সরকার। এবং আমি আপনাকে এর উদাহরণ দিতে চাইব। এরকমই আদালত ছিল জাস্টিস ভেঙ্কট স্বামীর কমিশন। তাহেলকা যা প্রকাশ করেছিল তারপরে কিন্তু তদন্ত হয়েছিল, হ্যাঁ। এবং যেভাবে এনডিএ সরকার যে তেহেলকার প্রমোটার ছিল, তার যত সাংবাদিক ছিল, তাদের সাথে যে ব্যবহার করেছিল, তার চেয়ে বড় দৃষ্টান্ত গভর্নমেন্ট মিশনারিকে মিসইউজ করার আর হতে পারে না। আর দ্বিতীয় কথা, যখন সিবিআই হরেন পান্ডে মানে পান্ডেয়ার মামলায় কোনো সিদ্ধান্তে পৌঁছয় আর সেই সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টি আর কোনো ব্যক্তির অনুকূল হয়, তখন সিবিআই খুবই বিশ্বাস্য হয়ে ওঠে। আর যদি সিবিআই এমন কোনো সিদ্ধান্তে পৌঁছয় যা ওদের অনুকূলে নয়, তখন তারা কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন হয়ে যায়। মানে হেড পড়লেও আমি, টেল পড়লেও আমি। আপনার সরকারকে সাহায্য করছে মুলায়ম সিং যাদব। ৩রা এপ্রিল ২০১৩ ক্যামেরার সামনে মুলায়ম সিং যাদবের বয়ান আছে। উনি বলেছেন যে কংগ্রেসের সঙ্গে লড়াই সহজ নয়, জেলে ঢুকিয়ে দেবে, সিবিআই পেছনে লাগিয়ে দেবে। দেখুন, মাননীয় মুলায়ম সিংজিকে আমি ব্যক্তিগতভাবে খুব সম্মান করে থাকি, কিন্তু যদি আমরা এই বিষয়টাকে একটা পরিপ্রেক্ষিতে দেখি, তো একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় আদালতের আদেশ অনুযায়ী সিবিআই তদন্ত শুরু করেছিল এবং যা কিছু তদন্তের প্রক্রিয়া সেটা আদালত এবং তদন্ত এজেন্সির মধ্যেই হয়, তাতে সরকারের কোনো লেনাদেনা নেই। ডিএমকে আপনার সহযোগী ছিল, আপনার সরকারের মধ্যে সবথেকে বড় পার্টি ছিল, ওদের সদস্য সরকারে মন্ত্রী ছিল। যেদিন ডিএমকে সমর্থন তুলে নিল, পরের দিন সকালেই করুণানিধির ছেলের ওখানে সিবিআই রেড করল। ডিএমকে যখন এই সমস্ত বিষয়ে তদন্ত করে, তখন ডিএমকে নিজেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এতে কেন্দ্র সরকারের কোনো লেনাদেনা ছিল না। কোনো কারের মামলা নিয়ে বা কেউ কোনো কার ইম্পোর্টার মানে ছিল বা যতদূর আমার মনে পড়ছে সেই নিয়ে তদন্ত চলছিল। আর বিদেশি কার আমদানি করতো, তাই নিয়ে তদন্ত চলছিল। এবং গাড়িগুলো রিকভার করার জন্য যে তদন্ত এজেন্সি ছিল, তারা ১৬-১৭টা জায়গায় গিয়েছিল। তার ভেতর একটি জায়গা ছিল যেটা ডিএমকে এর অধ্যক্ষ, ওনার যে গ্র্যান্ডসন বোধহয় কি বলে, তার ওখানে পৌঁছে গিয়েছিল। তো সেই জন্য টাইমিং দেখুন না, আজ উইথড্র করলো আর পরের দিনই রেড। দেখুন, আমি ওই কথাটাই বলবো যে যেটা আইনি প্রক্রিয়া, যেটা তদন্ত প্রক্রিয়া, যদি আপনি তাকে রাজনৈতিক ঘটনাক্রমের সঙ্গে যুক্ত করে দেখেন, তাহলে রোজ আপনি কোনো না কোনো তদন্ত এজেন্সির অ্যাকশনকে কোনো না কোনো রাজনৈতিক রং দিতেই পারবেন। সবসময় দেখুন, আপনার কথা একদম সঠিক, কিন্তু রেডের অর্থ বা অভিযোগ দাখিল করার অর্থ এটা নয় যে কোনো মানুষ দোষী হয়ে গেল। ইউপিএ সরকার তদন্ত এজেন্সির ব্যবহার, রজতজি, রাজনৈতিক কারণে মানে অথবা রাজনৈতিক লাভ ওঠানোর জন্য করে না। এই যে অভিযোগ, এটা কিন্তু একদম ভিত্তিহীন। এবং আমি অভিযোগ শুধু অপোজিশন লিডারদের নয়, আপনার সহযোগীদের নয়। সুপ্রিম কোর্ট বলেছে সিবিআই তো সরকারের পোষা তোতা পাখি। দেখুন, প্রভুর সেখানে কথা বলে। দেখুন, এখন উচ্চ ন্যায়ালয় যে মন্তব্য করে থাকে, যেটাকে আমরা অবিটার বলে থাকি, তা নিয়ে প্রতিক্রিয়া না আপনি দিতে পারেন, না আমি দিতে পারি। আমরা আমাদের দুজনের জন্য সেটা উচিত হবে না। কিন্তু যদি সিবিআই এর স্বতন্ত্রতার কথা হয়, যদি আপনার মনে থাকে, মন্ত্রী হওয়ার আগে যখন আমি সাংসদ ছিলাম, তখন আমি নিজে একটা বিল মানে লোকসভার সামনে রেখেছিলাম সিবিআইকে একটা আইনসম্মত বাস্তব রূপ দেওয়ার জন্য। এবার আমি মনে করি যে যেটা সরকার সুপারিশ করেছিল এবং যেটা উচ্চতম ন্যায়ালয় বলেছিল, তাতে সিবিআইয়ের যে স্বায়ত্তশাসন বা স্বনিয়ন্ত্রণ আছে,
সেটা সুদৃঢ় করতে অনেক বেশি সাহায্য করবে, সেটাই ভালো হবে। আপনি কি এটাই এই কিন্তু কথাটা ভালো। অস্বীকার করতে পারেন যে ইশরাতের কেসে নরেন্দ্র মোদীকে ফাঁসানোর জন্য সরকার সিবিআইকে ব্যবহার করেছে এবং সেখানেও টাইমিং একদম ঠিক ছিল? একদিকে ক্যাম্পেইন কমিটির অধ্যক্ষ হবেন, অন্যদিকে কেসের শুরু। রজতবাবু, যদি আপনি গুজরাটের যে ঘটনাক্রম অথবা গুজরাটে যে ঘটনাগুলো ঘটেছে সেটা একটা পরিপ্রেক্ষিতে দেখেন, ২০০২ এ গণহত্যা হয়। তারপর সেখানে মানে একটা নয় অনেক ফেক এনকাউন্টার হয়। সেই ফেক এনকাউন্টার নিজেই গুজরাটের সরকার হলফনামা দিয়ে মানে উচ্চতম ন্যায়ালয়ের সামনে স্বীকার করেছে, ইন্টারিম কম্পেনসেশন দিয়েছে। তো তার মানে এইটাই যে ওখানে যে সরকার আছে এবং সরকারের যত ইন্সট্রুমেন্টালিটিস আছে সেসব একদম অকেজো হয়ে গিয়েছিল। কারণ ফেক এনকাউন্টারের কি ব্যাপার ছিল? কি অর্থ বেরোয়, হ্যাঁ? A fake encounter is nothing else except cold-blooded murder. ভাই, আপনি একজন লোককে ধরে তাকে গুলি করে মেরে ফেলছেন আর তাকে ফলস এনকাউন্টার বলছেন। এটা ফলস এনকাউন্টার না, ইটস মার্ডার। এটার কিন্তু জন্য যে ব্যক্তি দায়ী তার শাস্তি হওয়াই উচিত। আচ্ছা, যদি দেখুন, কিন্তু সত্যি তো এটাই, সিবিআই এটা বলছে যে এই আইবি যারা ইউপি সরকারে আছে তাদের আন্ডারে কাজ করে, আর গুজরাতের পুলিশ যারা মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্ডারে কাজ করে, এই যুগলের একটা জয়েন্ট অপারেশন ছিল। দেখুন তো যদি দোষ শুধু গুজরাট সরকারের উপর আছে, দেখুন কেন্দ্রীয় সরকারের দেখুন বিরুদ্ধে দে কিছু দেখুন নয়। দেখুন দেখুন যদি আইবির কিছু লোক বা আইবির কোনো আধিকারিক এতে কোনোভাবে জড়িত থাকেন, তাহলে কিন্তু তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়াই উচিত। আইবির যিনি চিফ আসিফ ইব্রাহিম সাহেব, উনি গৃহমন্ত্রীকে একটা চিঠি লেখেন। সেটা চিঠি নয়, একটা কমপ্লেন। উনি বলেছেন যে সিবিআই এই মামলা যেভাবে তদন্ত করছে তাতে ক্ষতি দেশের ইন্টারনাল সিকিউরিটির হবে। আমি এটা বলছি না যে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেস আছে বা যে গুপ্তচর এজেন্সি আছে, ওরা কোনো ভুল কাজ করে বা কোনো খারাপ কাজ না, উনি করছে। তো এটা বলছেন যে ওই যারা ছিল, আইবি অপারেশন ছিল, ইট ওয়াজ বেসড অন আ ট্যাপ টু কনভারসেশন বিটুইন টেররস অপারেটিভস অ্যান্ড দেয়ার হ্যান্ডলার্স ইন পাকিস্তান। ওরা সন্ত্রাসবাদী ছিল যারা পাকিস্তানের সঙ্গে ক্রমাগত কথা বলছিল, প্রুভেন টেররিস্ট ছিল যাদের লস্করে তৈবার সঙ্গে সংযোগ আছে, তাদের জন্য এই অপারেশন ছিল। দেখুন, এখন আমি আপনার সমস্ত কথা স্বীকার করে নিচ্ছি। কথার আ কথার কথা হিসেবে যে লস্করে-এ-তৈয়বার সম্পর্ক ছিল, এমনিতেই ওদের যে নেতা আর ওদের যে সত্যি সম্পর্ক ছিল, কথাটা মানে না। কিন্তু ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি স্বীকার করে নিচ্ছি, মেনে নিচ্ছি যে না, এলইটি হেডলি এফবিআই লস্করে-এ-তৈয়বা সামনে বলেছে যে এলইটির অপারেটিভস ছিল। হুম, তবুও এই আমাদের সংবিধান মানবীয় মূল্যবোধ কি অনুমতি দেয় কোনো ব্যক্তিকে আপনি দিনে দুপুরে দাঁড় করিয়ে কোনো অপরাধ প্রমাণ না করেই আপনি গুলি করে দেবেন? কোন একদম। আইন এই বিষয়ের অনুমতি দেয়? দেখুন, প্রশ্ন হলো এইটাই যে যদি আপনার কাছে ওদের প্রমাণ থাকে, আপনি ওদের ধরবেন এবং ওদের ইন্টারোগেট করবেন, আদালতের অনুমতি। আফটার অল আপনি না, কাশেমের বিরুদ্ধেও মনীষজি, এই আদালতে নিয়ে গেছেন। কারোর কিন্তু কোনো আপত্তি আপত্তি নেই। আপত্তি শুধু দেখুন, আপত্তি এটাই যে পুরো কেসটা রাজনৈতিক সুবিধে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। শুধু কিছু টেলিফোন কলসের বেসিসে এখানে আঙুল ওঠানো হচ্ছে মুখ্যমন্ত্রীর উপরে বা সেই সময়ের হোম আমাকে মিনিস্টারের একটা উপর। কথা বলুন, এটা একটা মামলা তো নয়। শাহাবুদ্দিনের মামলা, কওসার বীর মামলা, তুলসীরাম প্রজাপতির মামলা। আমি এই কথাটাই বলছি যে ২০০২ এর পরে এবং ২০০৭ বা ৮ পর্যন্ত যতক্ষণ উচ্চতম ন্যায়ালয় হস্তক্ষেপ করেনি এবং তৎপরতা দেখায়নি, গুজরাটে যে ধরনের জিনিস চলছিল সেটা একদম লোম খাড়া করে দেওয়ার মতো। যদি কোনো সরকার সেসবে অংশীদার থাকে বা সেসব নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তাদের নৈতিক দায়িত্ব নেওয়াই উচিত। এটা আপনি নরেন্দ্র মোদীকে আনারকলি বানিয়ে দিয়েছেন। আইবি বলছে যে তোমাকে মরতে দেবো না, সিবিআই বলছে তোমায় বাঁচতে দেবো না। দেখুন, ব্যাপারটা হলো, না আমরা ওকে আনারকলি বানাচ্ছি, না ওকে সালিম বানাচ্ছি। এই সিবিআই যারা গুজরাতে এত অ্যাক্টিভ হয়ে কাজ করছে, যখন আপনার রাজ্যে আপনার বন্ধু পবন বনসাল তার এনকোয়ারি যখন করছে, তখন পবন বনসালকে সাক্ষী বানিয়ে দিচ্ছে। ওনার নেফিউ 10 কোটি টাকার ব্রাইব চেয়েছে, ওনার ঘরেই মিটিং হয়েছে, ওনার টেলিফোন কল দিয়ে মিনিস্ট্রিতে কথা বলা হয়েছে। এইসব সিবিআই এর দেওয়া তথ্য প্রমাণ। কিন্তু মন্ত্রী ছিলেন বলে সেই জন্য হয়তো ছেড়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি আপনাকে একটা ব্যক্তিগত কথা বলছি।
যে ১৯৭৯ থেকে শুরু করে যতদিন আমি লুধিয়ানা যাইনি ২০০৪ পর্যন্ত, আমি আর বানসাল সাহেব চণ্ডীগড়ের রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী ছিলাম। আর যখন কোনো ব্যক্তি আপনার প্রতিদ্বন্দ্বী থাকে, তো আপনি আপনার ডিউ খুব ভালোভাবে করেন। তারপরে মানে আমি আপনাকে এই কথাটা বলতে পারি যে আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে বলবো যে পবন বনসলজি এরকম ব্যক্তি মোটেই নন। যদি আপনি আমার কথার উপরে মানে আদালতের ফয়সলা না, না, আদালতের আপনার ফয়সলা না, না, আদালত কি আদালত ফয়সলা আপনার করবে, কথায় যথেষ্ট আদালত বিশ্বাস কি করে। ফয়সলা করবে সেটা আদালতের উপরেই ছেড়ে দেওয়া হোক, ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু আমার নিজের যে ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমি লাখ না, খামতি একটা আরো বার করতে পারি, কিন্তু আমি এটা মনে করি, আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে হতে পারে কাল আদালত অন্য কোনো সিদ্ধান্তে পৌঁছয় যে উনি এই না, ধরনের যে ব্যক্তি ধরনের ছিলেন। মানুষ আপনি, আমি জানি যে আপনি মিথ্যে বলবেন না, রাজনৈতিক কারণেও মিথ্যে বলবেন না, সেটা আমি বিশ্বাস করি। একটা প্রশ্ন, আপনি উকিল বলে, সিবিআই এটা বলছে যে পবন বনসালের কোনো রোল ছিল না, ওনার এই বিষয়ে কোনো ধারণাও ছিল না, কিন্তু কেন ওনাকে সাক্ষী বানানো হয়েছে? উনি কিভাবে জানবেন যে কি হয়েছে? দেখুন, যে কোনো মানে কেসে অভিযোগপত্র পড়ে সেটাকে নিজের মতো বুঝে নিয়ে উনি কি, কি অভিযোগপত্রে লিখেছেন এবং কোন তথ্যের উপর কোন ব্যক্তিকে সাক্ষী বানিয়েছেন, মানে কোন ব্যক্তিকে অভিযুক্ত বানিয়েছেন, সেই সিদ্ধান্তে পৌঁছবো। কিন্তু আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে, যে ইউপিএ সরকার এবং বিশেষভাবে প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংজি কখনো এই ধরনের কাজ করবেন না যে তদন্ত এজেন্সির কাজে নিজের নাক গলানো। এখন আপনার কথা কিভাবে মানবো? একদিকে তো সুপ্রিম কোর্ট বলছে ওরা সরকারের তোতাপাখি, আপনি বলছেন যে অপব্যবহার করেনি, খুব বিশ্বাস করা দেখুন, মুশকিল। এমন যে তদন্ত এজেন্সির যে কনক্লুশনস সেটা কোনো ফাইনাল থোড়েই। A charge sheet at best an appreciation of the facts and circumstances as understood by the investigating officer. It is nothing more, nothing less. ওরা ঠিক না ভুল সেটার ফয়সলা আদালত করবে। এই দুটো কথাই চাইলে সে পবন বনসাল হোক বা নরেন্দ্র মোদী হোক, দুজনের উপরই নিশ্চয়ই লাগু হবে দুজনের তো? উপরেই লাগু হবে, অবশ্যই দুজনের উপরেই প্রযোজ্য। দেখুন, সে গুজরাটের মুখ্যমন্ত্রী হোক, চাইলে পবন বনসালজি হন, চাইলে আমি হই বা অথবা আপনি হন, অথবা যে কোনো নাগরিক হোক, ভারতের জুরিসপ্রুডেন্স এ কথাটা বলে ইউ আর ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, এবং সেটা সবার উপরেই প্রযোজ্য। আর এতে যে বিষয়টা হলো, যেটা যে একটা কথা আমি আপনাকে বলতে চাই, কারণ মানে আমি এই দেশের সাংবাদিকদের খুব সম্মান করি। এই যে আমাদের একটা ফ্রি সোসাইটি আছে তাতে আমি বিশ্বাস রাখি। কিন্তু এই যে একটা মিডিয়া ট্রায়াল হয়, a person is convicted, even before he enters a courtroom. এই পরম্পরা থেকে আমাদের বাঁচতে হবে, কারণ তো এতে ভারতের আপনি গণতন্ত্র দুর্বল মিডিয়াকে কি হয়। পরামর্শ দেবেন? আমার পরামর্শ একদম ঠিক, একদম সঠিক পরামর্শ এটাই যে আপনি রিপোর্ট করুন। আপনাদের যে তথ্য আছে সেটা রিপোর্ট করুন, কিন্তু সেটাকে সেনসেশনালাইজ করবেন না। আমি এইজন্য বলছি কথাটা, কারণ আজ যে মিডিয়ার ওপর রেগুলেশনের কথা চলছে সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে বা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হচ্ছে না, সেটা আদালতের পক্ষ থেকে উঠেছে। আর ওখান থেকে কিন্তু সিদ্ধান্তের পর সিদ্ধান্ত আসছে যে মিডিয়ার নিজের ওপর নিয়ন্ত্রণ থাকা দরকার মিডিয়ার। তো আমিও মনে করি, এবং এটা কোনো মানে তথ্য ও প্রসারণ মন্ত্রীর হিসেবে বলছি না, একজন নাগরিক হিসেবে এটা আমি মনে করি যে যদি আদালত নিরন্তর এবং লাগাতার, অনেক আদালতেই যদি এই কথাটা বলা হয়, তাহলে তারপর মিডিয়ার একটা আত্মনিয়ন্ত্রণ থাকা উচিত। আপনার এই কথাটায় আমার সম্পূর্ণ সহমত হওয়া উচিত, কিন্তু সরকার এবং আদালতেরও এই নিয়ে কিন্তু ভাবা উচিত যে উত্তরাখণ্ডের অবস্থা জনতার সামনে আসতো না যদি মিডিয়া না থাকতো। দিল্লিতে যে বাচ্চা মেয়েটাকে ধর্ষণ করা হলো, সেই কেস ফার্স্ট ট্র্যাকে যেত না যদি মিডিয়া না থাকতো। না, আপনার কথাটা ঠিক। এর দুটো দিক আছে, এবং সেই জন্য বলছি যে তার একটা সমন্বয় থাকা উচিত, ভারসাম্য। কোনো ব্যক্তি এটা বলছে না যে আজ রিপোর্ট হওয়া উচিত নয়। কোনো ব্যক্তি এটা বলছে না যে আর আপনি না, না, এটা মানবেন দেখুন, না, যেভাবে না। উত্তরাখণ্ডের ট্র্যাজেডি মিডিয়া রিপোর্ট করেছে, খুব দায়িত্বের সঙ্গে করেছে, এমন অনেক উদাহরণ আছে। মিডিয়ার দেখুন, লোকেরা মানুষদের কাছে খাবার দেখুন, পৌঁছেছে, রাস্তা দেখিয়েছে, বাঁচিয়েছে, বিভিন্ন পরিবারদের মিলিয়েছে, এবং কোনো জায়গায় তো অন্ত্যেষ্টি না, পর্যন্ত শুধু করেছে। কি বলে ওই উত্তরাখণ্ডের দুর্যোগই নয়, বিগত কয়েক বছরে যখনই এই দেশে সাম্প্রদায়িক ঝামেলা দেখা গিয়েছে,
মিডিয়া একটা খুবই দায়িত্বশীল মানে ভূমিকা পালন করেছে। কিন্তু তার সাথে, সাথে আপনি এই কথাটাও অস্বীকার করতে পারবেন না যে এমন তাও অনেক ঘটনা আছে যাতে একটা সেনসেশনালিজম বা সুড়সুড়ির এলিমেন্ট থাকে এবং সেটা টিআরপির কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক তাতে আমি যেতে চাইছি না। তাতে সাংবাদিকতায় ধাক্কা লাগে এবং এই দেশের গণতন্ত্রের উপরে আমি আপনার এই কথাটা এগ্রি করছি। অ্যাবারশন হয়ে থাকে, হ্যাঁ। অনেক সময় ভুলও হয়ে যায়। কিন্তু সেটা টিআরপির জন্য হয় না। সেটা অনেক সময় মানুষের নির্বুদ্ধিতার কারণে হয়।